এই প্রোগ্রামটা, এম ক্যাশ প্রোগ্রাম। তো ইটস লেট, বাট ইটস রাদার বি লেট দেন নেভার। সো উই ওয়েলকাম ইট, যে নতুনভাবে ইসলামী ব্যাংক এই উদ্যোগ নিতে যাচ্ছে। বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টর, এমএফএস সেক্টর পটেনশিয়াল হিউজ। আমরা দেখছি এটা শনৈ শনৈ এটার প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু এখানে প্লেয়ারের সংখ্যা কম, প্লেয়ারের সংখ্যা খুবই সীমিত। একমাত্র বিকাশ স্ট্যান্ডিং, একেবারে স্ট্যান্ডিং অ্যাপার্ট বলব, আর বাকি তারপরে হচ্ছে নগদ, কোয়াইট বিট ডিস্ট্যান্ট, তারপরে হচ্ছে অনেকখানি দূরত্বে রকেট, তারপরে বলতে গেলে আর কেউ নাই। তো এই যে চিত্রটা, এটার পরিবর্তন হওয়া দরকার। আমরা চাই এই মার্কেটটা আরও ভাইব্রেন্ট হোক, আরও পার্টিসিপেটরি হোক, এবং এখান থেকে সর্বস্তরের জনগণ আরও বেশি উপকৃত হোক। কম্পিটিটিভ এনভায়রনমেন্ট সবসময় ভোক্তাদের জন্য, গ্রাহকদের জন্য সবচেয়ে ভালো, এবং এটা আমাদের দেশের অর্থনীতির জন্য ভালো হয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি আশা করব যে এম ক্যাশের এই সেকেন্ড রিলঞ্চিং যেটা হচ্ছে, এটা যেন সাকসেসফুল হয় এবং এটাকে পরিপূর্ণতা প্রাপ্ত হয়, সেটাই আমাদের লক্ষ্য। এই জায়গাটাতে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে ইসলামী ব্যাংকের কিছু ইনহেরেন্ট স্ট্রেংথ আছে। এটা একটা গ্রাহক সংখ্যার দিক থেকে আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাংক, 3 কোটির মতো গ্রাহক এখানে আছে। কাজেই এটা একটা বড় একটা অ্যাসেট, যেটাকে এক্সপ্লয়েট করতে হবে, ব্যবহার করতে হবে টুয়ার্ডস দিস এম ক্যাশ, এবং এটার যে আন্ডারলাইন টেকনোলজি থাকবে সেটার প্রতি মানুষকে, এই গ্রাহকদেরকে নিয়ে আসতে হবে। ইটস এ গিভেন বেস, 3 কোটি লোক একটা বিশাল জনগোষ্ঠী, এবং এটা শুধু অ্যাকাউন্ট হোল্ডার, সাথে যদি আরও পরিবারের সদস্য থাকে, সব মিলে আরও বেশি সংখ্যক জনগণ এটার সাথে কিন্তু অলরেডি এই ব্যাংকের সাথে অলরেডি সম্পৃক্ত। কাজে এম ক্যাশকে পপুলার করতে হলে এই জনগোষ্ঠীকেই প্রথমে টার্গেট করতে হবে। সাথে যেটা আছে, আপনারা এখানে আছেন ব্রাঞ্চ নেটওয়ার্কের প্রতিনিধিরা, এখানে প্রায় 400 ব্রাঞ্চ, 270-এর উপর সাব ব্রাঞ্চ, এবং প্রায় 2800-র মতো এজেন্ট আছেন। বিশাল ওয়ার্কফোর্স, যারা কিন্তু এই যে মার্কেটিংয়ের যে ফোকাসটা, এম ক্যাশকে পপুলার করতে গেলে কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতে হবে, এবং সেটার মধ্যে এই জনবল, আপনাদের যে নিজেদের জনবল, সেটাকে সম্পৃক্ত করতে হবে, আবার বাইরের অ্যাডভার্টাইজমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেও সেটাকে সক্রিয় করতে হবে। আমরা কি দেখেছি এবং ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কি বলে, দিস ইজ এ মার্কেট যেটাতে ইনস্ট্যান্ট প্রফিট হবে এমন কোনো আশা করাটা ঠিক নয়। এখানে প্রথমে আস্থা অর্জন করতে হবে ভোক্তাদের কাছ থেকে, এবং এই আস্থাটা অর্জন করতে গেলে আমাকে দীর্ঘমেয়াদীভাবে এই বাজারে থাকতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদেরকে এন্টাইজ করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে, দরকার হলে কিছু টাকার ক্যাশ ব্যাক ইত্যাদি করে এটার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে নেটওয়ার্ক। ওয়ান্স দেয়ার ইন, দেয়ার ইন। এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমরা একমাত্র সাকসেসফুলি দেখেছি বিকাশের ক্ষেত্রে, এবং তারা এটাকে যেভাবে করেছে, দ্যাটস এ রোল মডেল। এখানে কী ধরনের মডেল আমরা দেখতে পাই? এখানে একটা মডেল দেখতে পাই যে ইফ ইউ আর ইন দিস বিজনেস, এই বিজনেসে থাকতে হলে আমাকে অনেক দিনের জন্য থাকতে হবে। বিকাশ যখন 12 সালে শুরু হয়, এখন 26 সাল, গত 2 বছর ধরে তারা প্রফিট করছে, অর্থাৎ 24-25-এ প্রফিট করেছে। 24-এ অল্প, 25-এ বেশ বড় রকমের, 26-এ হয়তো আরও ভালো হবে। তো এই যে প্রথম যে 12 বছর গেল, 12 সাল থেকে 24 সাল পর্যন্ত, এখানে কিন্তু কোনো প্রফিট হয়নি, এবং এখানে ব্যাপক হাজার কোটি টাকা লস হয়েছে, এবং এটা তাদের ইনভেস্টরদেরকে এই লসটাই বিয়ার করতে হয়েছে। আমার মনে আছে যে আমরা একটা স্টাডি নিয়ে করেছিলাম, আমি যখন ব্র্যাকের চেয়ারম্যান ছিলাম, যে প্রশ্নটা উঠছিল আর কতদিন আমরা 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 বিকাশকে ফাইন্যান্স করে যাব প্রতি বছর 70-80-90 কোটি টাকা করে।
দিতে হচ্ছিল লস কভার করার জন্য। আর কত 12 বছর 10 তখন 10 বছরের মতো হয়ে গেছিল। তো তো ওয়ার ইজ দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। তো আমরা তখন বস্টন কনসাল্টিং ফার্ম বলে একটা ফার্ম আছে পৃথিবীর সবচেয়ে সেরা, তাদেরকে আমরা হায়ার করলাম। বস্টন কনসাল্টিং আমাদেরকে বললো যে তারা $1 মিলিয়ন নেবে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে পারমিশন নিলাম যে আমাদেরকে $1 মিলিয়ন দেওয়া হোক, আমরা স্টাডিটা করব। আমরা দেখতে চাই ওয়ার বিকাশ স্ট্যান্ডস অ্যান্ড ওয়ার ইটস গোয়িং অ্যান্ড ওয়ার ইজ দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। বাংলাদেশ ব্যাংকও রাজি হলো, আমরা স্টাডিটা করালাম এবং স্টাডি থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে পথে যাচ্ছিল সেটা ঠিকই আছে এবং এটাকে আরেকটু যেতে দিতে হবে। তো আমাদেরকেই ধৈর্য ধরতে হবে, রেজাল্ট আসবে। এবং তারা বিভিন্ন আন্তর্জাতিক এক্সপিরিয়েন্স থেকে দেখিয়ে দিল, ইন্ডিয়ান পেটিএম এবং অন্যান্য যেসব এমএফএস আছে ইন্টারন্যাশনাল, সেগুলোকে নিয়ে যে এই টাইমটা অযৌক্তিক কোনো টাইম নয়, এটাকে দিতে হবে। তো আমি যেটা বলতে চাই যে ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং আপনারা যারা আছেন তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এখানে একটা বড় আকারের বিনিয়োগ আনতে হবে।